আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম এবং আদাব। হঠাৎ করেই শুনতে পেলাম সিঙ্গাপুর হয়ে অস্ট্রেলিয়ার পথে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের সদ্য সাবেক উপদেষ্টা ফারুকী এবং তার অভিনেত্রী বউ তিশা। তাদের এই ঢাকা ছেড়ে অস্ট্রেলিয়া গমনকে নিয়ে ইতিমধ্যেই দেশ জুড়ে আলোচনা যে তারা কি একেবারে চলে গেলেন নাকি আবার বাংলাদেশে ফিরবেন। অনেকটা আকস্মিকভাবেই গতকাল রাতে ঢাকায় এসেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এর আগে 2020 সালে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, তারপরে প্রায় 6 বছর পরে আরেকজন পররাষ্ট্রমন্ত্রী এলেন এবং এই পররাষ্ট্রমন্ত্রীকে রিসিভ করতে এয়ারপোর্টে গিয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের 81তম সাধারণ পরিষদের সদ্য নির্বাচিত সভাপতি ডক্টর খলিলুর রহমান। তার সাথে আরও গিয়েছিলেন পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। সাধারণত অন্য দেশের পররাষ্ট্রমন্ত্রী এলে এতজন একেবারে সবাই মিলে এয়ারপোর্টে রিসিভ করতে যায়, এরকম ঘটনা আমরা সচরাচর দেখি না। কিন্তু এই তিনজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের হেভিওয়েটের এয়ারপোর্টে যাওয়ার মধ্য দিয়ে বোঝা যায় যে এই হাকান ফিদান মন্ত্রী হলেও নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ। ইনি তুরস্কের গোয়েন্দা সংস্থা MIT-র প্রাক্তন প্রধান ছিলেন এবং অনেকেই ধারণা করে যে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের পরে এই হাকান ফিদানেরই প্রেসিডেন্ট হবার একটি সম্ভাবনা রয়েছে। সুতরাং বোঝাই যায় তিনি কতটা গুরুত্বপূর্ণ এবং তিনি কেন এলেন। কথা ছিল যে ডক্টর খলিল যদি জাতিসংঘের এই সাধারণ পরিষদের সভাপতি পদের নির্বাচনে জয়লাভ করে তাহলে তিনি ঢাকায় আসবেন। আপনারা জানেন যে ডক্টর খলিলের নির্বাচিত হবার পেছনে তুরস্কের একটা গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা আছে এবং তুরস্কে একাধিকবার ডক্টর খলিল নিজে গিয়েছেন, মিটিং করেছেন। তুরস্ক OICর দেশগুলোর সাথে মিটিং করেছে এবং ডক্টর খলিল যাতে জয়লাভ করে সেজন্য আপ্রাণ চেষ্টা করেছে এবং যে কারণে জয়ী হবার পরপরই এই হাকান ফিদান কিন্তু চলে এলেন। তাদের মানে আজকে সকালে তিনি ডক্টর খলিলের সাথে মিটিং করেছেন, দুপুরে তার রোহিঙ্গা শিবিরে যাওয়ার কথা কক্সবাজার টেকনাফে, এবং আগামীকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তার মিটিং হবার কথা। এই যে তিনি সফরে এসেছেন, বেশ কটি বিষয় নিয়েই তাদের আলোচনা হবার কথা। তার মধ্যে একটা হলো শিক্ষা বৃত্তি, যে প্রথম বছরে 200 জন ছাত্রকে তুরস্কে বৃত্তি দেওয়া হবে এবং এটি পর্যায়ক্রমে বাড়িয়ে 2031 সালে যাতে 2000 স্টুডেন্ট নিতে পারে তুরস্ক, সেই রকমের ব্যবস্থা করা হবে। এছাড়া মিডিয়াতেও একটা কোঅপারেশনের চুক্তি করা হবে এবং প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে আলাপ করা হবে। জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে একটি ওষুধ কোম্পানি তৈরির ও আলোচনা চলছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সফরে যেটা হলো যে বাংলাদেশে তুরস্কের টেকনিক্যাল গাইডেন্সে এবং আংশিক অর্থায়নে একটি ড্রোন এবং সামরিক সরঞ্জাম তৈরির কারখানা হবে। আপনারা জানেন যে ডক্টর ইউনূসের আমলেই এই আলোচনাটা হয়েছিল, প্রাথমিক কথাবার্তা সারা হয়েছে যে নারায়ণগঞ্জে তারা জায়গা দেবে যেখানে তুরস্ক এই ড্রোন তৈরির কারখানা করবে এবং আরো বেশ কিছু মিলিটারি ইকুইপমেন্টস এখানে তৈরি হবে এবং এর জন্য জমি দেবে বাংলাদেশ, 33% অর্থায়নও করবে বাংলাদেশ। তুরস্ক টেকনোলজি দেবে, 40% অর্থায়ন করবে। এই প্রজেক্টে পাকিস্তানেরও একটা শেয়ার আছে এবং পাকিস্তান ইন্টারন্যাশনাল মার্কেটিংটা দেখবে। পাকিস্তানের সাথে তুরস্কের এই ড্রোন বিষয়ক এই কোঅপারেশন এটা বেশ পুরনো। আপনাদের মনে আছে যে গত বছর এপ্রিলে পেহেলগাম গ্রামে, কাশ্মীরের এই গ্রামে পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠী আক্রমণ করেছিল এবং অনেক ভারতীয় সেদিন নিহত হয়েছিল, যার ফলে পাল্টা আক্রমণ করেছিল ভারত, যে অপারেশনটির নাম ছিল অপারেশন সিঁদুর। সেই অপারেশন সিঁদুরে পাকিস্তানে প্রায় 11টা বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছিল, তার মধ্যে তাদের নূর খান বিমান ঘাঁটি প্রায় সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছিল। সেই নূর খান বিমান ঘাঁটিতে 6 জন তুরস্কের নাগরিকের লাশ পাওয়া গিয়েছিল। সেটি
ইনভেস্টিগেট করতে গিয়ে দেখা যায় যে এরা আসলে ওই পাকিস্তানে যে টার্কিশ ড্রোন ছিল সেগুলোর জন্য পাকিস্তানি বাহিনীকে ট্রেন আপ করা, ড্রোনের মেনটেনেন্স এবং টেকনোলজিক্যাল বিষয়গুলোতে গাইডেন্স দিত। তখনই সবাই জানলো এই তুরস্কের এই মৃত্যুর মধ্য দিয়ে যে পাকিস্তানের সাথে তুরস্কের এই কোলাবোরেশনের কি লেভেল। তো বাংলাদেশেও এখন সেই ড্রোন তৈরি করতে যাচ্ছে তুরস্ক, এবং এর পাশাপাশি আরো বেশ কিছু অস্ত্র তৈরি হবে বাংলাদেশে। এখন বাংলাদেশে বিদেশি বিনিয়োগ প্রয়োজন, কিন্তু এই অস্ত্র তৈরির এই উদ্যোগটি ভালো হবে না মন্দ হবে সেটি সময়ই বলে দেবে। কিন্তু একটা জিনিস এখানে লক্ষ্য করা যাচ্ছে, সেটা হলো যে ডক্টর ইউনূস যা যা করতে চেয়েছিলেন তারেক রহমান সরকার কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই হুবহু সেটা অনুসরণ করে যাচ্ছেন, যে কারণে এই কথাটি বলা হচ্ছে যে তারেক রহমানের সরকার আসলে ডক্টর ইউনূসেরই এক্সটেনশন। এবং বিশেষ করে এই যে তুরস্কের সাথে তাদের যে সম্পর্ক, যেটার নতুন করে ভিত্তি স্থাপন করেছিলেন ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, সেটি আমরা এখন দেখতে পাচ্ছি। এদিকে তুরস্কের সাথে এই যে বাংলাদেশের এই ঘনিষ্ঠতা, এটি কঠোরভাবে পর্যবেক্ষণ করছে আমাদের প্রতিবেশী দেশ ভারত। তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব মিলে তারা একটা সামরিক জোট করবার কথা ভাবছে, এবং সেই জোটে তারা বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে। এবং এই ড্রোন তৈরি করার মধ্য দিয়ে, সামরিক সরঞ্জাম তৈরি করবার মধ্য দিয়ে, এবং তার ইন্টারন্যাশনাল মার্কেটিং পাকিস্তান করবে। সুতরাং সবকিছু মিলিয়ে এর ইম্প্যাক্ট জিও পলিটিক্যাল সিচুয়েশনের উপরে কতখানি পড়বে সেটাও একটু দেখবার বিষয়। আর পুরো বিষয়টার পেছন থেকে কলকাঠি নাড়ছে কোনো সুপার পাওয়ার কিনা সেটাও আমাদের ভেবে দেখতে হবে। এই নিয়ে যখন আমরা কথা বলছি, ঠিক তখনই অনেকটা নীরবে নিভৃতে ঢাকা ছেড়েছেন সিঙ্গাপুর হয়ে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ইউনূসের অত্যন্ত বিতর্কিত, সমালোচিত এবং দুর্নীতিবাজ এক উপদেষ্টা, যিনি একসময় নাটক বানাতেন, সিনেমা বানাতেন, মোস্তফা সরোয়ার ফারুকী এবং তার স্ত্রী তিশা। এখন কেন তারা অস্ট্রেলিয়ায় আসছেন? অস্ট্রেলিয়ায় এই মুহূর্তে সিডনিতে একটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল চলতেছে, যেটা ৩রা জুন শুরু হয়েছে এবং 14ই জুন পর্যন্ত চলবে। এখানে গতকাল প্রদর্শিত হয়েছে আমাদের সাবেক খাদ্যমন্ত্রী ডক্টর রাজ্জাকের ছেলে মিস্টার সুমিতের মুভি মাস্টার। তো অনেকেই বলছেন যে ফারুকী এবং তিশা এই সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে এসেছেন, তবে এ ব্যাপারে কেউ নিশ্চিত না। আবার কেউ কেউ বলছেন যে তারা অনেকদিন ধরেই অস্ট্রেলিয়া যাবার কথা বলছিলেন, এবং সেই পরিকল্পনা অনুযায়ী তারা অস্ট্রেলিয়ায় আসছেন। সিডনি কিংবা অন্য কোন শহরে আসবে এটা এখনো নিশ্চিত করে জানা যায়নি, তবে তারা ইতিমধ্যেই অস্ট্রেলিয়া পৌঁছানোর কথা। এদিকে অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের একটি অংশ অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারা যদি জানতে পারে তাহলে তারা ফারুকী এবং তিশাকে এই দেশের অত্যন্ত মূল্যবান ডিম দিয়ে অভ্যর্থনা করার জন্য তারা তৈরি হয়ে আছে। এখন দেখা যাক যে ফারুকী এবং তিশা এই অভ্যর্থনাটি পান কিনা। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্ত। আপনার যাদেরকে আমরা সাদা শকুন বলি, সেই জামাতের নেতা ডাক্তার শফিকুর রহমান, তিনি তো 3বার হ্যাট্রিক করেছেন জামানত হারানোতে, এটা তো আমরা সবাই জানি। তো সেই ব্যক্তিটি ঢাকায় পাশ করবে, এটা আমরা কেন বিশ্বাস করব? কি কারণে বিশ্বাস করব? আমি শেখপুরে যদি জামালপুরে আমি 3বারে ফেল করি, বা আমাদের অধ্যাপক মহসিন সাহেব যদি 3বার ফেল করেন, বা আপনি যদি আপনার আসনে 3বার ফেল করেন নিজের এলাকায়, সেই ব্যক্তিটি অন্য জায়গায় গিয়ে পাশ করবে, এটা কেউ বিশ্বাস করবে? পাশ করলেও তো বিশ্বাস করবে না, পাশ করলেও তো বিশ্বাস করবে না। সে জায়গায় আমরা দেখেছি যে জামাতের সাদা শকুন শফিকুর রহমান সম্পর্কে যথেষ্ট বিতর্ক রয়েছে, তারেক রহমান সম্পর্কেও যথেষ্ট বিতর্ক শুরু হয়ে গেছে ইদানিং, আমরা শুনতে পাচ্ছি। সুতরাং যাহা কিছু রটে তা কিছু না কিছু তো বটে। এই সূত্রও যদি আমরা ধরি, সেখানে তো সত্যতা রয়েছে। সাদা শকুন জামাতের আমিরের ব্যাপারে কারোরই সন্দেহ নাই যে তিনি ফেল করেছেন। তারেক রহমানের ব্যাপারেও এখনো দিনে দিনে সংশয়টা বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখতেছি জনগণ এগুলো প্রশ্ন তুলতেছে, এগুলো তাদের দলের ভিতর থেকে, তাদের জোটের ভিতর থেকে প্রশ্ন আসতেছে, আমরা দেখেছি। এবং আমরা সামনে আরো অনেক কিছু দেখবো যা আমরা শোনার জন্য, দেখার জন্য প্রস্তুত না। এরকম অনেক কিছুই আমরা দেখবো। আমরা জানাজাত এগুলো দেখতেছি,
আর আপনি যে শিরোনাম দিয়েছেন যে শেখ হাসিনার পতন চাইলেও দেশের অবস্থা সর্বনাশ কি কেউ চেয়েছিল না, প্রশ্নই আসে না। সরকারের পতন একটা দেশের মানুষ চাইতেই পারে। পদ্মা ব্রিজ, মেট্রো রেল, জনগণ ভেবেছিল এর চেয়ে আরো ভালো কিছু পাবে, মনে করতেই পারে তারা। জনগণের মানুষ সবসময় যদি পোলাও মাংস খায়, একটু খাদ্যের পরিবর্তন দরকার মনে করে, তারা হয়তো এই আশাতে মনে করেছিল শেখ হাসিনা যেহেতু আমাদের মেট্রো রেল দিয়েছে, পদ্মা ব্রিজ দিয়েছে, বিরাট হাইওয়ে দিয়েছে, টানেল দিয়েছে, অর্থনীতি এগিয়ে নিয়ে গিয়েছে তার অবস্থান থেকে, বিদ্যুতে অনেক জ্বালানিতে এগিয়ে গেছে, তারা ভেবেছিল শেখ হাসিনাকে যদি বিদায় করতে পারে তাহলে তারা চৌথ আসমানে চলে যাবে। কিন্তু এখন তারা বুঝতে পেরেছে চৌথ আসমান তো দূরের কথা, উল্টো তারা পাতালপুরীতে চলে যাচ্ছে, এটা এখন দেখতে পাচ্ছে। আমাদের সাথে যে অতিথি এখন রয়েছেন তিনি নিজেও বলেছেন যে তার কয়েকটা বক্তব্য আমি দেখেছি, এমনকি আমিও তার সাথে আরেকবার লাইভে ছিলাম, তখনও তিনি বলেছেন শেখ হাসিনাকে আমি আর ফ্যাসিস্ট বলবো না। তার মানে কি, মানুষ তখন বুঝতে পারতেছে, মানুষ বুঝতে পারতেছে যে আসলে যারা এখন ক্ষমতায় তারা কি করতেছে। এই বিতর্ক ছিল, আছে এবং থাকবে। এই পুরো সংসদ নির্বাচন নিয়েই তো বিতর্ক আছে। কেউ কেউ তো এটাকে অনুরোধের আসরের এমপি বলে, কেউ কেউ এটাকে মুসলেকা সরকার। আমি প্রথমে ঠাট্টা করে প্রথম বললাম এটা মুসলেকা সরকার, দেখি এখন সব মানুষই বলে হ্যাঁ এটা মুসলেকা সরকার। কাদের সাথে মুসলেকা দিয়ে আসছে এখন এটা দিনের আলোর মতো পরিষ্কার। কোথাকার কোন ব্লেজার খলিল, আপনি চিন্তা করেন বাংলাদেশে কি নেতার অভাব, বাংলাদেশের কি মানুষের অভাব? এই ব্লেজার খলিলকে কেন দিতে হবে যে বিতর্কিত ব্যক্তি জীবনে, যে বিতর্কিত তার তার চাকরি জীবনে, যে বিতর্কিত শুরু থেকে এখন পর্যন্ত, তাকেই কেন এত বড় বড় পদ দেওয়া হচ্ছে? এটা তো একটা বিস্ময়কর ব্যাপার। আমরা তো জানি যে যারা তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম গভর্নমেন্টে থাকে তারা সাধারণত সরকারে আসে না। আমরা এটা নজির খুব কম দেখেছি পৃথিবীতে। কিন্তু এখানে তিনি সরাসরি সেখান থেকে আইসা একেবারে পররাষ্ট্র মন্ত্রী হয়ে গেলেন। ডালমে কুস্তো কালা হায়। আপনি যে কথাটা বলেছেন হাদি হত্যাকাণ্ড, তার বোন একটা বলে, তার ভাই একটা বলে, জামাত একটা বলে, ইনকেলাব মঞ্চ নাকি পিনকেলাব মঞ্চ তারা একটা কথা বলে, এক একজন এক এক কথা বলতেছে। তার মধ্যে আবার আগুনে ঘি ঢেলেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের পরাজিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি এতই দেউলিয়া হয়ে গিয়েছিলেন যে তিনি পরাজিত হওয়ার পর বললেন যে আমি পদত্যাগ করব না। পৃথিবীতে কোন দেশের শাসক আছে বা কোন গণতান্ত্রিক নেতা আছে যে পরাজিত হওয়ার পর বলবে আমি পদত্যাগ করবো না? এটা তো মানসিকভাবে বিকারগ্রস্ত মানুষ ছাড়া কেউ বলতে পারে না, অথবা সে ফ্যাসিস্ট, চরম ফ্যাসিস্ট, তার কাছে ক্ষমতা ছাড়া আর কিছু না, এটা মনে করতে পারে। তিনি এই কথাটা বলেছেন, আমি পরশুদিন এটা নিয়ে আলোচনা করেছি। আমি বলেছিলাম এটা ভারতের রাষ্ট্রীয় আইনে এটা একটা ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহ অপরাধ। অলরেডি আজকে সম্ভবত মামলা হয়ে গেছে তার নামে। একদিকে হলো মিথ্যা, আর এই ঘটনা যদি সত্য হয় আপনি সেটা বলতে পারেন না। এই যে আমাদের সাথে রয়েছেন যিনি এবং আপনি, আমরা কম বেশি, তিনি বয়স্ক মানুষ, বরেণ্য রাজনীতিবিদ, তিনি হয়তো আমাদের চেয়ে বেশি জানেন দেশের গোপন কিছু, দেশের অনেক কিছুই আমরা জানি। তারপরে কি সেগুলো কি আমরা বলবো? আমার সাথে বিএনপির বিরোধ হলে, আমার সাথে জাতীয় পার্টির বিরোধ হলে, আমার সাথে আপনার বিরোধ হলে, আওয়ামী লীগের বিরোধ হলে আমি কি দেশের গোপনীয়তা প্রকাশ করে দিব? এটা তো জাতীয়তাবাদী রাজনীতিতে, আন্তর্জাতিক রাজনীতির কথা বলছি। জাতীয়তাবাদী রাজনীতিতে আপনি তো রাষ্ট্রীয় গোপন কথা ফাঁস করতে পারেন না, এটা রাষ্ট্রদ্রোহ অপরাধ। সেটা সর্বনিম্ন সাজা হচ্ছে লাইফ টাইম জেল। উনি আইনজীবী, উনি আমার চেয়ে ভালো জানেন, এবং সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড, সর্বনিম্ন হচ্ছে লাইফ টাইম জেল। যেখানে মমতা ব্যানার্জি তার ক্ষমতা হারানোর পর উন্মাদ হয়ে তিনি এগুলো বলা শুরু করলেন, এটা তো কোনো বক্তব্য হতে পারে না। বাংলাদেশের প্রতিমন্ত্রী বলেছেন যে একজন পরাজিত মুখ্যমন্ত্রীর কথা আমাদের কিছু যায় আসে না, এটা বলেছে। আমরা দেখেছি এর আগে এক একজন এক এক কথা বলেছে এবং এখনো বলতেছে। এই যে ইনকেলাব মঞ্চ নাকি পিনকেলাব মঞ্চ, তারা দাবি করতেছে যে হাদির ভাই এর সাথে জড়িত। আমরা কোনটা বিশ্বাস করব? এর আগে বলা হয়েছে আওয়ামী লীগ জড়িত, এই বাংলাদেশের লোকজন জুলাই সন্ত্রাসী যারা তারা বলছে আওয়ামী লীগ জড়িত। তারপরে এখন মমতা ব্যানার্জি বলতেছে তার সরকার, তার দেশের সরকার নাকি জড়িত, সরকারের লোকজন জড়িত। এবং তিনি বলেছেন যে মেঘালয় হয়ে তারপর সে কলকাতায় গেছে। যারা যারা অবৈধভাবে ভারতে আসা যাওয়া করে তারা এটা শুনে হেসেছে। আমি নিজে ব্যক্তিগতভাবে অন্তত 7-8 বার অবৈধভাবে ভারতে গিয়েছি এবং এসেছি। কোনো বেকুব কোনোদিন মেঘালয় হয়ে আসাম হয়ে কলকাতায় যাবে না, এটা হয় না, ভৌগোলিক ভাবে এটা মিলে না। কারণ সন্ধ্যার পরে আসামে কিছু পাওয়া যায় না। আপনি বাংলাদেশে বর্ডার ক্রস করলে কিচ্ছু পাবেন না, আপনি যাবেন কিভাবে? ওখান থেকে হাইটে হেঁটে আপনি যাইতে পারবেন না। পাহাড়ি এলাকায় কোনোদিন সন্ধ্যার পর আপনার বাড়ি থাকলে মানুষ যাইতে পারে না, কিছু পাওয়া যায় না। তাহলে সেখানে মেঘালয় হয়ে আসাম হয়ে সে কিভাবে গেল পশ্চিমবঙ্গে এই তীরখুনিরা? এবং বলা হয়েছে সেখানে কিন্তু শুধু বলা হয়েছে কয়েকজন, এটা তিনি বলেছেন, নাম বলেন নাই কাউকে, বলেছেন কয়েকজন। এই ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে দুই দেশের সম্পর্কে তিনি আরো অবনতি ঘটানোর পায়তারা চালাচ্ছেন। এতে কি হবে? এবং তার নিজের দেশের সাথে কিন্তু তিনি গাদ্দারি করেছেন।
আমরা যে মাঝে মধ্যে বলি যে বাংলাদেশের একটি অংশের সাথে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি সরকারের সাথে লিয়াজ রয়েছে, এই কথার মাধ্যমে তা প্রমাণিত হয়ে গেছে। এই কথার মাধ্যমে বাংলাদেশই বিপদে পড়বে, এই কথার মাধ্যমে তা তৃণমূল কংগ্রেস বিপদে পড়বে এবং বিপদে পড়ে গেছে, যেটি একটু আগে আমাদের অতিথি আলোচক বললেন। তিনি বললেন যে অলরেডি মমতা ব্যানার্জি দল ভেঙে গেছে, এই দল আর কোনোদিন দাঁড়াবে না, দাঁড়াতে পারবে না। কারণ আপনি মিথ্যা দিয়ে আপনি টিকতে পারবেন না। আপনি পরাজিত হন, কিন্তু আপনি যদি সত্য থাকেন আবার আপনি ফিরে আসবেন, কোনো সমস্যা নেই। যখন আপনি পরপর মিথ্যা বলবেন তখন আপনি দেউলিয়া হয়ে যাবেন। না আপনাকে রাষ্ট্র বিশ্বাস করবে, না জনগণ বিশ্বাস করবে, না আপনার দেশের মানুষ বিশ্বাস করবে, না আপনার ভক্তরা আপনাকে বিশ্বাস করবে। তাই যদি হতো তাহলে মমতা ব্যানার্জির যে ঋতব্রত তারা তাকে বাদ দিয়ে দিল কেন? তারা তার প্রস্তাবিত নামগুলো বাদ দিয়ে তারা নিজেরাই বিট্রে করলো কেন? কারণ হচ্ছে আপনি সৎ থাকতে হবে। সৎ, এই যে ধরেন আমাদের মহসিন সাহেব এখানে রয়েছেন আইনজ্ঞ, তিনি অনেস্টলি বলেছেন, তার বক্তব্যে তিনি কিন্তু সৎ। তিনি বলেছেন আমি শেখ হাসিনাকে গালি দিয়েছি, আমি আন্দোলনের পক্ষে ছিলাম, কিন্তু এখন আমি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলি না। তিনি কিন্তু সততার পরিচয় দিয়েছেন এখানে। তিনি এই বক্তব্য আমার পক্ষে যাক বা না যাক বা তার পক্ষে যাক, কিন্তু সততা, এটা সত বক্তব্য এরকম পরিষ্কার থাকতে হবে। মিথ্যা দিয়ে আপনি ভুল, মানুষের ভুল হতে পারে, মানুষ ভুল করতেই পারে, মানুষের তো ভুল হবেই। দেবতাদের ভুল হয়, শুনেছি ফেরেশতাদেরও ভুল হয়, মানুষের ভুল হবে না? ভুল হতে পারে, কিন্তু প্রতারণা অপরাধ, ভুল অপরাধ নয়। ভুল হবেই মানুষের। ভুল স্বীকার করলে সেটা যদি আপনি যদি আইনত আপনি যদি হত্যা করো, মার্ডার করো, আপনি যদি স্বীকার করেন আপনার শাস্তি কম হয়। কেন হয়? সততার পুরস্কার দেওয়া হয়। সততার সব জায়গায় পুরস্কার আছে। কিন্তু অসৎ হয়ে আপনি যত যোগ্য ব্যক্তি হন, যত জনপ্রিয় ব্যক্তি হন, আপনি তাসের ঘরের মতো আপনার রাজত্ব ভেঙে যাবে, যেটা মমতা ব্যানার্জির ঘটে গেছে। বাংলাদেশেও তাই ঘটবে। জুলাইয়ে যারা আন্দোলনে যুক্ত ছিল তাদের এখন জনপ্রিয়তা শূন্যের কোঠায়। তার জন্য তো এখন ওয়াকারকে লাগে এখনো। আপনি বলেন তো আমার ভাবির ছেলেদের মিছিল করতে 500 লোক আনতে পারে কিনা? আপনি বলেন। আর জামাত সারা দেশে ঘুরে ফিরে ওই 12 লাখ, ওই তারা দাবি করছে না সোহরাওয়ার্দী উদ্যানে তাদের অনেক লোক দেখিয়ে দিয়েছে। তারা ওই জানাজাতে ওই লোকগুলোই আসে, তাদের মিটিং এ ওই লোকগুলোই আসে, পীরের দরবারের মতো। পীর সাহেব যখন বলে দেয় মুরিদেরা সব গিয়ে হাজিরা। আপনি দেখবেন চরমনায়ের পীরের মিটিং এও কিন্তু কম লোক হয় না। আমাদের সরিষাবাড়িতে চরমনায়ের পীর একদিন গিয়েছিল, আমি অবাক হয়ে গেছি যে ওই মাঠটা ভরে গেছে, যেটা শেখ হাসিনা খালেদা জিয়া গেলে, তারপর এরশাদ গেলে এগুলো ভর্তি হইতো। ওই মাঠ, সেই মাঠ ভর্তি হয়ে গেছে চরমনায়ের পীরের আসার কারণে আরো বেশি হয়ে গেছে। তার মানে কি সে জনপ্রিয়? কারণ সারা দেশে তার ওই এক মাঠ ভর্তি লোক আর নাই। তো জামাতেরও কিন্তু তাই, জামাতেরও প্রতারণা ধরা পড়েছে। যারা জুলাই আন্দোলনে যোগ দিয়েছিল, সকল আন্দোলনে, এখন এটা সকল আন্দোলন প্রমাণিত। এটা যে এখন দেশকে ভিন্ন দেশের কাছে তুলে দেওয়া, এটা এখন প্রমাণিত। এখন সকল বললে আর কেউ প্রতিবাদ করে না, করতে পারবে না, কারণ এটা প্রমাণিত এখন। তেমনি এই আন্দোলনে যারা যুক্ত হয়েছে তারা তখন বুঝতে পারতেছে, এমনকি যারা সাধারণ মানুষ এই আন্দোলনে যুক্ত হয়েছিল তারা এখন দেখেছে যে তাদের সাথে ধোঁকাবাজি করা হয়েছে এবং করেছে। তো আপনি যেটা বললেন, মমতা ব্যানার্জি যেটা করেছে, এটা করে বাংলাদেশের আর ভারতের সাথে একটা সম্পর্কের অবনতি ঘটাবে এবং এতে ফলাফল আমাদেরই খারাপের দিকে যাবে। পাশাপাশি মমতা ব্যানার্জির ক্ষতি যা হওয়ার, তিনি তো আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাবেন, তার দল আর দাঁড়াইতে পারবে না, বোঝা যাচ্ছে তার দল আর দাঁড়াইতে পারবে না। তো প্রতারণা মিথ্যা দিয়ে দেশ চলে না। জি। আর ওই যে শেখ হাসিনার ব্যাপারে যেটা বললেন, শেখ হাসিনার পতন যারা চেয়েছিল তারা নিজেরাই, আমার সাথে অন্তত বিএনপির, আওয়ামী লীগের, জামাতেরও 2-4 জনের কথা হয়, জামাতের ব্যবসায়ী আর কি সাধারণ, তাদের জিজ্ঞেস করি, তারা বলে কেউ ভালো নেই, কেউ ভালো বলতে পারেন। আপনার চ্যানেলে আনেন, আমরা এই 3 জন থাকবো, আপনি জামাতের আর বিএনপির 2 জন লোক নিয়ে আসেন ব্যবসায়ী, আমরা কোনো কথা বলবো না, তাদের শুধু বলতে বলবেন তারা ভালো আছে। দেখেন পাবলিক কি গালাগালি করে। কেউ একটা মুক্তিযোদ্ধাকে দক্ষিণ প্লাজায় জানাজা করতে দিবেন না, শহীদ মিনারে তার লাশ আনতে দিবেন না দর্শকের দেখার জন্য, এটা তো উচিত না। এটা তো গণতান্ত্রিক দেশের কাজ হলো। একই রকম যদি কাজ হয়